সো তাহলে আমরা গত লেকচারে নিউমেরিক্যাল সলিউশন অফ পিওর রিঅ্যাকশন ইকুয়েশন সেইখানে আমরা কয়েকটা মেথড আমরা করলাম। সো একটা ছিল এক্সপ্লিসিট মেথড, 2 নাম্বার ছিল আমার ইমপ্লিসিট মেথড, এবং 3 নাম্বার আমার ছিল ট্রাপিজয়েডাল মেথড, অথবা এটাকে আমরা সেমি ইমপ্লিসিটও বলতে পারি। সো এক্সপ্লিসিট মেথডে আমরা যেই সলিউশনটা দেখেছিলাম, যেটা যদি আমার অ্যানালিটিক্যাল সলিউশন হয়, তাহলে আমরা দেখেছিলাম যে আমার এক্সপ্লিসিট মেথডে আমার এটা আন্ডার এস্টিমেট হচ্ছে। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে কেন আন্ডার এস্টিমেট হচ্ছে, এটা তোমরা চিন্তা করবে। দেন আমরা ইমপ্লিসিট মেথডে আমরা দেখেছি যে এটা ওভার এস্টিমেট হচ্ছে। সো একটাতে এরর হচ্ছে আমার নেগেটিভ, আর একটাতে এরর হচ্ছে আমার পজিটিভ। আর যখন আমরা ট্রাপিজয়েডাল মেথড আমরা ইউজ করছি, তখন এটা মোর অর লেস অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম যে এক্সপ্লিসিট মেথডে আমাদের একটা কন্ডিশন ফুলফিল করতে হয়, না হলে আমার মডেলটা আনস্টেবল হয়ে যায়। তার মানে আমরা কি শিখলাম, যে যে কোনো এক্সপ্লিসিট মেথডে তোমাকে কোনো না কোনো একটা টাইম স্টেপ লিমিটেশন বা কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে, না হলে মডেল যে কোনো সময় ব্লো করতে পারে না, ব্লো করবেই। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখলাম যে ইমপ্লিসিট মেথডে মডেলটা আনকন্ডিশনালি স্টেবল। সেটাও আমরা দেখলাম যে কেন, কারণ হচ্ছে জি এর ভ্যালু, জি যেহেতু 1/r ডেল্টা টি, সো এখানে ডেল্টা টি এর মান যাই আমি নেই, তাহলে জি এর ভ্যালু অলওয়েজ লেস দেন 1 হয়। সেটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যালি আমরা দেখছি। আর যদি আমরা একটু ফিজিক্যালও চিন্তা করি, যে আমরা এখানে কি করছি, যখন আমরা এই ডিসক্রিটাইজেশনটা করছি, তখন আমরা বলছি যে সি জে এন প্লাস ওয়ান মাইনাস সি জে এন ডিভাইড বাই ডেল্টা টি মাইনাস আর সি জে এন প্লাস ওয়ান। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখন আমি নোন, এটা হচ্ছে আমার নোন n ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে আমার n ইকুয়াল টু 1, এখানে হচ্ছে আমার সি জে এন প্লাস 1, আর এখানে হচ্ছে আমার সি জে এন। সো আমি যখন আমার রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা যখন আমি নোন ভ্যালু নিয়ে আমি কাজ করছি, সো ইমপ্লিসিটে আমি যে স্লোপটা আমি চিন্তা করছি, এটা হচ্ছে আমার ফ্রম দিস পয়েন্ট। এই কারণে তুমি দেখবা যে এটা এই ওভার এস্টিমেট করছে, কারণ স্লোপটা আমি নর্মালি যা হওয়া উচিত বা অ্যাভারেজিং আসলে অ্যাকচুয়ালি যা স্লোপ হওয়া উচিত, তার থেকে হয়তো আমি স্লোপটা আমি ডিফারেন্ট আমি নিচ্ছি। সো যেহেতু আমি আননোনকে বেসড করে আমি সলিউশনে যাচ্ছি, যে নেক্সট টাইম স্টেপকে বেস করে আমি আমি এই সলিউশনটা বের করছি, সো স্বাভাবিকভাবে এটা আমার মোর স্টেবল সলিউশন দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড যখন এক্সপ্লিসিট করছি, তখন আমি আসলে সি জে এন এর উপর বেস করে আমি সি জে এন প্লাস ওয়ান বের করতে যাচ্ছি। সো কোনো কারণে যদি আমার এই টাইম স্টেপটা অনেক বেশি হয়ে যায়, তখনই আমি যে স্লোপ ধরে আমি যে অ্যাজাম্পশনটা করব, আমার ডেল্টা টি যদি অনেক বেশি হয়ে যায়, তখন আমি এই স্লোপ ধরে বের করতে গেলে আমি একটা রং এস্টিমেট পাবো, বিকজ আমি আসলে
সি যে এন এর উপর বেস করে, সো আমার সলিউশন যদি আসলে সে ফিজিক্যালি এই ডেল্টা টিটাতে আসলে সে চেঞ্জ হয় বা মুভ করতে পারে, আমি যদি আনরিয়েলিস্টিক্যালি এমন একটা ডেল্টা টি নেই যেটা আসলে ফিজিক্যালি এই পরিমাণ চেঞ্জ হবে না, তখন আমি যে ভ্যালুটা পাবো, সলিউশনটা পাবো, সলিউশন তুমি পাবাই, তখন সেই সলিউশনটা হবে আনরিয়েলিস্টিক একটা ভ্যালু। তখন আবার সেই সলিউশনের উপর বেস করে যখন তুমি আরেকটা আবার ক্যালকুলেশন করবা, তখন তুমি পাবা আরো একটা আনরিয়েলিস্টিক ভ্যালু। সো আলটিমেটলি মডেলটা আনস্টেবল হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা আরো যখন আজকে যেই লেকচার যে নিউমেরিক্যাল সলিউশন অফ পিওর অ্যাডভেকশন ইকুয়েশন করব, তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। সো লেটস স্টার্ট। আজকের টপিক হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন অফ পিওর অ্যাডভেকশন ইকুয়েশন। c by di t plus u di c by di x equal to 0. Pure advection equation. এটার সলিউশন আমরা কি জানি? অ্যানালিটিক্যাল সলিউশন c of x t কি, যে ফাংশনটা দেওয়া থাকবে জাস্ট সেটা x minus ut এই কোঅর্ডিনেটে যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে আমরা অ্যানালিটিক্যাল সলিউশন পাবো। তো আমরা দেখেছিলাম যে আমরা যদি যে কোনো একটা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন যদি আমরা প্রোভাইড করি একটা রিভারে চ্যানেলে, তাহলে আমরা দেখেছিলাম যে অ্যানালিটিক্যাল সলিউশনটা জাস্ট এটা ট্রাভেল করবে উইদাউট এনি ডিকে অর ডিফিউশন, রাইট? সো এটা অ্যানালিটিক্যাল সলিউশন কিন্তু সিম্পল, তুমি যে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়েছো সেইটাই থাকবে। তো আমার যদি এরকম হয় যে একটা রিভারের x ইকুয়াল টু 0-তে তোমার একটা নর্মালি এরকম গসিয়ান ডিস্ট্রিবিউশন তো ধরো আফটার সার্টেন টাইম হয়, বাট একটা ইনিশিয়াল স্টেটে x ইকুয়াল টু 0-তে তোমার এই কোনো একটা জায়গায় লোকেশনে তোমার একটা হিউজ লোডিং বা ডাম্পিং বা পলিউশন হলো। তা আমি ধরে নিই যে এখানে পলিউশন হচ্ছে 1, আর বাকি সব জায়গায় হচ্ছে লিনিয়ারলি আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে আমার বাকি এই চ্যানেলের বাকি লোকেশনগুলোতে, তো এর আগে হলো 0, এখানে 0, তো এখানে সবগুলো 0, আর এখানে 1 এবং 8। এটা যদি এটার অ্যানালিটিক্যাল সলিউশন কি হবে? তো এটা যদি ইউ রেটে রিভারটা ট্রাভেল করে, এটা অ্যানালিটিক্যাল সলিউশন কি হবে বলো? হ্যালো, আছো তোমরা? ভুল হোক শুদ্ধ হোক যে কোনো কিছু বলো। হ্যালো, তোমরা কি অনলাইনে আছো কিনা? কথা না বলে অ্যাটলিস্ট মাইক অন করো। Yes, sir. জি স্যার, আসছি স্যার। তো এরকম চুপ করে থাকলে তো আমার মনে হচ্ছে আমার কম্পিউটার হ্যাং করে গেছে। এটাকে ফলো করো না, যেখানে আমি যাই ডিস্ট্রিবিউশন দিব সেইটাই কি করবে? আমি তো অ্যানালিটিক্যাল সলিউশনের কথা বলছি। এখানে যাই ডিস্ট্রিবিউশন দিব সেটাই কি করবে? ট্রাভেল করবে। তাহলে তুমি ইনিশিয়াল যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিছো, নেক্সটে কি হবে? সেমটাই থাকবে। সেমই থাকবে। এটা বলতে এত কনফিউশনে কি আছে? এই সেম থাকবে মানেটা কি? আমি বলছি সেম থাকবে, তার মানেটা কি আসলে? তার মানে এখানে এখানে যেই কনসেন্ট্রেশন 1 আছে, আফটার সার্টেন ডিস্টেন্স আমার এখানেও কনসেন্ট্রেশন কি থাকবে? 1 থাকবে, আর বাকি এই জায়গায় 0 থাকবে। এখানে কি থাকবে যখন এটা এখানে মুভ করলো?
তখন এখানে কনসেন্ট্রেশন কত হবে? 0ই থাকবে স্যার। 0ই থাকবে। তারপরে এই শেপটা যখন আবার এখানে মুভ করলো, তখন এইখানে হচ্ছে গিয়ে 1, বাকি এটা লিনিয়ারলি ডিস্ট্রিবিউট হবে, এবং আর বাকি সব জায়গায় আবার কি হবে? 0 হবে। তার মানে রিভারটা ফ্লাশিং হচ্ছে। তার মানে আগে যা এখানে পলিউশন ছিল, এই পলিউশন এখানে নাই। পলিউশনটা কি করলো? ট্রাভেল করে যাচ্ছে। তারপরে হয়তো দূরে কোথাও যে আবার পলিউশন গুলো যাবে। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন। আজকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এই অ্যাসাইনমেন্টে অ্যানালিটিক্যাল সলিউশন এইটা, যে ডিস্ট্রিবিউশন দেওয়া হলো সেইটাই মুভ করবে। এখন আমরা আসি নিউমেরিক্যালি কি কি হবে। এই ইকুয়েশনটা এত সিম্পল একটা ইকুয়েশন, ইয়েট ইজ ভেরি কমপ্লিকেটেড টু সলভ। এই কারণে এই ইকুয়েশনটা নিয়েই সবচেয়ে বেশি স্টাডি হয়, এবং এইটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জিং। তোমার যেটা বললাম যে ডাইসি বাই ডাইটি সমান যে -8c, আরেকটা হচ্ছে যে ডাইসি বাই ডাইটি সমান ডি স্কোয়ার সি বাই ডি এক্স স্কোয়ার, এই দুইটা ইকুয়েশন আসলে এত প্রবলেমেটিক না, খুব সিম্পল। কিন্তু এই ইকুয়েশনটা সলিউশন সবচেয়ে ক্রিটিক্যাল। কারণ হচ্ছে এই যে অ্যাডভেকশন, যে মুভিং বা ফ্লোয়িং উইথ ভেলোসিটি, এবং ওয়াটারের ক্ষেত্রে আমার এই অ্যাডভেকশন ছাড়া কোনো ওয়ে নাই। এবং যদি আমি 2 ডাইমেনশন মডেলে যাই, তখন ইউ আর ভি বোথ ডিরেকশনে মুভ করবে। 3 ডাইমেনশনে গেলে এটা ইউ ভি ডাব্লিউ 3 ডিরেকশনে মুভ করবে। সো এখন আমরা দেখি যে নিউমেরিক্যাল সিমুলেশনের এখানে আমাদের কি কি কমপ্লেক্সিটিটা আমার আসছে। তো আমি আবার ইকুয়েশনটা লিখি, ডাইসি বাই ডাইটি প্লাস ইউ ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু 0। তো এখানে মনে রাখবো যে ইউ এটা কিন্তু নোন। আমার এই ইকুয়েশনে ভেরিয়েবল কি বলো? ভেরিয়েবল কি? কনসেন্ট্রেশন আর হচ্ছে লোকেশন। ভেরিয়েবল হচ্ছে সি। ভেরিয়েবল হচ্ছে সি, আর এক্স এবং টি হচ্ছে তোমার স্পেশাল এবং টেম্পোরাল ডিস্ট্রিবিউশন। ওকে, আর ইউ হচ্ছে এখানে কিন্তু নোন কাইন্ড অফ। এই ইকুয়েশনের ক্ষেত্রে ইউ একটা প্যারামিটার, যেটা ভ্যালু তুমি দিয়ে দিবা। তার মানে এই ইউটা তোমার অন্য একটা সলিউশন থেকে আসবে, জানা থাকতে হবে। ওকে, সো ইউ এখানে গিভেন। তার মানে আমি যদি ইউ ইকুয়াল টু 1 বলে দেই, তাহলে ইকুয়েশনটা জাস্ট সিম্পলি হবে প্লাস ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু 0। এই তুমি যদি ইউ সমান 1 মিটার পার সেকেন্ড অ্যাসিউম করো, বা ইউ সমান 0.1 হলে ডিফারেন্ট, যখন 0.1 টাইমস হবে। এনিওয়ে, তো আমরা এইখানটা যাই। আমরা গতদিন দেখেছি যে গতদিন আমরা শুধুমাত্র এই স্পেশাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছি, টেম্পোরাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছি, এবং টেম্পোরাল ডিসক্রিমিনেশনের একটাই ওয়ে, সেটা হচ্ছে ফরওয়ার্ড টাইম, বিকজ টাইম অলওয়েজ মুভস ফরওয়ার্ড। সো আমরা বলি যে সি জে এন প্লাস 1 মাইনাস সি জে এন ডিভাইড বাই ডেল্টা টি। আমি যদি আবার ড্র করি যে জে জে প্লাস 1 অ্যান্ড জে মাইনাস 1, আর এটা এন ইকুয়াল টু 0, তাহলে এদিকে হচ্ছে n ইকুয়াল টু n প্লাস 1, তাহলে cj n প্লাস 1, cj n, cj প্লাস 1 n, cj প্লাস n প্লাস 1, এবং এটা হচ্ছে cj মাইনাস 1 n, এটা হচ্ছে cj মাইনাস 1 n প্লাস 1। এইগুলো সব n প্লাস 1 লেভেল, এইগুলো সব n লেভেল। এটা j লেভেল, এটা j প্লাস 1, এটা j মাইনাস 1। টাইম স্টেপে অলওয়েজ হচ্ছে এটা মাইনাস এটা ডিভাইড বাই ডেল্টা টি। তো এদিকে ডিসপ্লেস হচ্ছে ডেল্টা টি, আর এদিকে জে এবং জে প্লাস 1 আর জে মাইনাস 1 এর মধ্যে ডিফারেন্স ডিসটেন্স হচ্ছে ডেল্টা এক্স। এই ডেল্টা এক্স ক্যান ভ্যারি, তুমি ডেল্টা এক্স 1 লিখতে পারো, ডেল্টা এক্স 2 লিখতে পারো। তো আমরা এখনো ওইসব কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমার ইউনিফর্ম ডিসক্রিমিনেশন
সো সবকিছু হচ্ছে ডেল্টা এক্স। এখন আসি আমরা যে স্পেশাল ডিসক্রিপশন আমরা কি কি করতে পারি। আমরা অলরেডি জানি যে যদি আমরা সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করি সবচেয়ে কমন, তাহলে হচ্ছে সি মাইনাস এন ডিভাইড বাই 2 ডেল্টা এক্স। এটা হচ্ছে আমার সেন্ট্রাল ডিফারেন্স অফ ডাইসি বাই ডাই এক্স এট জে পয়েন্ট। স্লোপের কিন্তু মনে রাখবো যে এটা একটা আছে, যেমন এখানে হচ্ছে ডাইসি বাই ডাইটি এট জে। সো ডাইসি বাই ডাই এক্স এট জে পয়েন্ট হচ্ছে সি জে এইটা মাইনাস এইটা ডিভাইড বাই এই টোটাল লেংথ। এখন আমরা যদি ফরওয়ার্ড টাইম ইউজ করি তাহলে আমরা জানি যে সিজে প্লাস 1 মাইনাস সিজে ডিভাইড বাই ডেল্টা এক্স, এবং এটাই হচ্ছে বোথ এন। আর যদি আমরা ব্যাকওয়ার্ড ইউজ করি তাহলে আমরা জানি সিজে এন মাইনাস সিজে মাইনাস এন ডিভাইড বাই ডেল্টা এক্স। সো ব্যাকওয়ার্ডে কিন্তু আমি জে মাইনাস 1 মাইনাস জে লিখি নাই, অলওয়েজ কিন্তু আমরা এই জে মাইনাস 1 অথবা জে প্লাস 1 মাইনাস জে এটাই কিন্তু দিয়েছি। তার মানে এইটা মাইনাস এইটা, অথবা এখান থেকে এইটা মাইনাস এইটা। ওকে, কিন্তু এক সময় আমি জে প্লাস 1 ইউজ করলাম, এই জন্য এটা ফরওয়ার্ড ডিফারেন্স। আরেক সময় আমি জে মাইনাস 1 ইউজ করলাম, জে এর পজিশন কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এখন এগুলোর আমরা কনসিকুয়েন্স দেখব। সো আমরা যদি ডাইসি বাই ডাইটি প্লাস ইউ ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা সেন্ট্রাল ডিফারেন্স প্রথমে আমরা নেই, আরেকটা কোশ্চেন ছিল বলো। স্যার, ব্যাকওয়ার্ডের যেটা আমরা দেখলাম স্যার, ওইটাও কি যে পয়েন্টেই ছিল না স্যার? আমরা ওইটাও যে পয়েন্টেরই স্লোপ। ইভেন ফরওয়ার্ডও যখন নিচ্ছি সেটাও কিন্তু যে পয়েন্টেরই স্লোপ। জি স্যার। ওকে, কারণ আমরা যখন যেহেতু কোশ্চেনটা করেছেই, আমি আরেকটা এক্সাম্পল দেই। জে মাইনাস 1 আর হচ্ছে জে মাইনাস 2। আমি বলছি ডাইসি বাই ডাই এক্স অফ জে ইকুয়াল টু সি জে মাইনাস 1 ডিভাইড বাই ডেল্টা এক্স। এখন ডাইসি বাই ডাই এক্স অফ জে মাইনাস 1 কত হবে? সিজে মাইনাস 1 মাইনাস সিজে মাইনাস সিজে মাইনাস 1 মাইনাস সিজে মাইনাস 2 ডিভাইড বাই ডেল্টা এক্স। বুঝতে পারছো? বাট স্টিল এটাও কিন্তু ব্যাকওয়ার্ড ডিফারেন্স, কারণ তুমি জে মাইনাস 1 ক্যালকুলেট করছো ইউজিং দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। ওকে, ট্রিকি কোশ্চেন। এর ফরওয়ার্ড ডিফারেন্স কি হবে? জে মাইনাস 1 এর ক্ষেত্রে ফরওয়ার্ড ডিফারেন্স কি হবে? সিজে মাইনাস সিজে মাইনাস 1। সিজে মাইনাস 1 বাই ডেল্টা এক্স। এই যারা ইয়া করছো না, মাইক মিউট করে দাও। এই এইটা কে কে বুঝো নাই? এটা কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স, আর এটা কিন্তু হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আবার এটাও কিন্তু ব্যাকওয়ার্ড ডিফারেন্স। দেখো, এটা ব্যাকওয়ার্ড, সেম সেম সিজে এন মাইনাস সিজে মাইনাস 1 ডিভাইড ডেল্টা এক্স, কিন্তু এটা হলো ফরওয়ার্ড, এটা হলো ব্যাকওয়ার্ড। স্যার, তাহলে যদি আমার জে মাইনাস 2 যেটা আছে এই পয়েন্টই যদি ফার্স্ট পয়েন্ট হয়ে থাকে, তাহলে তো স্যার আমরা এটার ক্ষেত্রে কখনো আসলে ব্যাকওয়ার্ডটা ইউজ করতে পারি না। সেটা সেটা আবার আসবে। ওকে, সেটাতে আমি আসতেছি যে হ্যাঁ, এটার ব্যাকওয়ার্ড আমরা করতে পারবো না।
সেই জন্যই বাউন্ডারি কন্ডিশন আসবে। ওকে, তাহলে যাদের এখন হয়তো এখনো বুঝো নাই বা বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা এটা নিয়ে একটু চিন্তা করবা। ওকে, তোমাদের যদি পরবর্তীতে আবার কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবা। তো এখানে একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে যে এটা কিন্তু ডাইসি বাই ডাইএক্স এট জে পয়েন্ট। এই কারণে যেহেতু আমি জে এর স্লোপটা বের করছি উইথ দ্য হেল্প অফ সি জে মাইনাস ওয়ান, দ্যাটস ওয়াই ইটস ব্যাকওয়ার্ড। কিন্তু এখানেও আমি সি জে মাইনাস ওয়ান করছি, কিন্তু এখানে স্লোপটা কিন্তু হচ্ছে জে মাইনাস ওয়ান এর। এই কারণে এটা কিন্তু ব্যাকওয়ার্ড না, এটা হচ্ছে ফরওয়ার্ড। এনিওয়ে, লেটস মুভ। সো আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি, ডেল্টা টিটা আমি যদি টাইমস করে দেই, তাহলে আমার হবে ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স and cj plus 1n minus cj minus 1n equal to 0. আমরা এটাকে একটা নাম দেই, ইউ ডেল্টা টি কে আমরা একটা নাম দেই বেটা, ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স, এটাকে আমরা নাম দেই বেটা। এই বেটার কোনো ইউনিট আছে কিনা দেখো তো। বেটার ইউনিট কি বলো? ইউ হচ্ছে মিটার পার সেকেন্ড টাইমস সেকেন্ড ডিভাইড বাই ডেল্টা এক্স হচ্ছে কি মিটার, তাহলে সেকেন্ড সেকেন্ড চলে গেল, মিটার মিটার চলে গেল, তার মানে এটা হচ্ছে ইউনিটলেস, কোনো ইউনিট এখানে নাই। তো এটা একটা স্পেশাল নাম্বার, ইউনিটলেস। এটাকে বলা হয় কুরেন্ট নাম্বার। কুরেন্ট একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, যিনি এই প্যারামিটারটা প্রপোজ করেন, এবং এই প্যারামিটারটার সিগনিফিকেন্স আছে আমরা পরবর্তীতে দেখব। সো ওই যে আমরা আগের বার যেরকম কন্ডিশনাল দিয়েছিলাম, সো এই পিওর অ্যাডভেকশন ইকুয়েশনের ক্ষেত্রে আমার যে কোনো কন্ডিশন গুলো আসবে এই বেটার সাপেক্ষে। ওকে, পরবর্তীতে আমি দেখাবো। সো বেটা হচ্ছে একটা নন ডাইমেনশনাল নাম্বার, যেটাকে আমরা বলি কোরেন্ট নাম্বার। এটা মানে হচ্ছে যে ইউ ডেল্টা টি হচ্ছে যে ফিজিক্যাল যে মুভমেন্ট, যে ইউ স্পিডে ডেল্টা টি টাইমে সে পার্টিকেলটা যতটুকু যেতে পারে। আর ডেল্টা এক্সটা কি, আমার যে ডিসক্রিটাইজেশন, তার মানে আমি ডেল্টা এক্স কত নিতে পারবো বা ডেল্টা টি কত নিতে পারবো, এই নন ডাইমেনশনাল প্যারামিটারের সাথে রিলেটেড। এগুলো সবগুলো আমি আজকে কভার করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সি জে এন প্লাস ওয়ান মাইনাস সি, আমরা যদি সবগুলোকে ওই সাইডে পাঠাই দেই তাহলে হচ্ছে সি জে এন মাইনাস বেটা বাই টু সি জে প্লাস ওয়ান এন and plus beta by 2 cj minus 1 n। এই হলো আমার সলিউশন, যে আমার cj n plus 1 কি হবে, আমার এই নোড মাইনাস, সরি এটা না, যদি আমরা এটার যাই, এটা তো j minus 1, তাহলে এইটা হবে এই নোডের হাফ, এই নোডের হাফ টাইমস অবশ্যই বেটা আছে, তার সাথে অ্যাড করতে হবে এই নোড, তাহলে আমরা পাবো এই সলিউশনটা। This is what this equation says. স্যার সিজে প্লাস ওয়ান যেটা স্যার এইটার আগে স্যার প্লাস হবে। Sorry, আরেকবার বলো। আরেকবার বলো। না স্যার ঠিক আছে স্যার, আমি আসলে যে সাইড চেঞ্জের এখানে স্যার প্লাস হ্যাঁ ওই হ্যাঁ ওই সাইড চেঞ্জ করেছি, সো এটা মাইনাস হয়ে গেল, ওই মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। স্যার। আমি আপাতত একটু ডিসক্রিপশন গুলো লিখে নেই, তারপরে আমি এক্সপ্লেন করব যে
প্রত্যেকটার এফেক্ট কি হবে। সো আমি যদি এখন ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করি, তাহলে CJN প্লাস 1 মাইনাস CJN ডিভাইড বাই ডেল্টা টি প্লাস ইউ and Cj plus 1 minus Cjn divided by delta x equal to 0. So এটাকেও যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পাবো Cjn plus 1 minus Cjn plus u delta t by delta x Cj plus n minus Cjn equal to 0. আমি যদি সবগুলো ওই সাইডে নিয়ে যাই তাহলে আমি পাবো Cjn plus beta Cj plus n minus beta Cjn। তার মানে এখানে বেটাটা কমন নেওয়া যায়, তার মানে হচ্ছে 1 প্লাস সরি তাহলে 1 মাইনাস বেটা Cjn প্লাস বেটা Cj প্লাস n। তো এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্স, ওকে। আমি যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্সে যাই তাহলে আসবে Cjn প্লাস 1 মাইনাস Cjn ডিভাইড বাই ডেল্টা টি প্লাস ইউ Cjn মাইনাস Cj মাইনাস n ডিভাইড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমি পাবো Cjn প্লাস ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স টাইমস, এটা মাইনাস, আমি একবারে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে Cjn মাইনাস বেটা Cjn মাইনাস হচ্ছে প্লাস বেটা Cj মাইনাস n। তার মানে এইখানে হয়ে যাবে 1 মাইনাস বেটা Cjn প্লাস বেটা Cj মাইনাস। আচ্ছা, এইখানে মনে হয় একটা ভুল করেছি, এটা যখন ওদিকে গেল, সরি, সেটা যখন ওইদিকে গেল এটা যখন ওইদিকে গেল এটা হয়ে গেল মাইনাস আর এটা হয়ে গেল প্লাস, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। আমি কিভাবে বুঝলাম? কারণ এখানে যেহেতু 1 মাইনাস বেটা আসছে, এখানে আসলে 1 মাইনাস বেটা আসার কথা ছিল না, তার মানে এখানে হলো প্লাস হবে। সো আর আমরা যদি ইয়াটা দেখি সেন্ট্রাল ডিফারেন্সটা, তাহলে সেটা ছিল এরকম, minus beta by 2 Cj plus n plus beta by 2 Cj minus n, ওকে। তো পরবর্তীতে তোমরা দেখো যে এখানে বিষয়গুলো কিভাবে আসলে আসে। এখন আসি আমি এক্সপ্লেইন করি যে কি কি হয়। প্রথমে আসি আমরা যে সেন্ট্রাল ডিফারেন্স স্কিমের ক্ষেত্রে। সো সেন্ট্রাল ডিফারেন্স স্কিমের ক্ষেত্রে এই ইকুয়েশনটা যখন তুমি মডেল করবে তখন যেটা হবে যে আমরা কোনো সলিউশন পাবো না। সেন্ট্রাল ডিফারেন্স একটা স্পারিয়াস অসিলেটেড সলিউশন দিবে।
তার মানে সেন্ট্রাল ডিফারেন্স স্কিম ইউজ করে, হ্যাঁ, so central difference will produce spurious oscillations. কেন সেগুলো আমি নেক্সট ক্লাসে যখন আমরা এই স্কিমগুলোকে নিয়ে টেইলর সিরিজ অ্যানালাইসিস করব বা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করব, তখন আমি দেখাবো যে কেন এই স্পারিয়াস অসিলেশন গুলো আসবে। নেক্সট যখন আমরা ফরওয়ার্ড টাইম ডিফারেন্স, ফরওয়ার্ড স্পেস ডিফারেন্স স্কিম অ্যাপ্লাই করব, তখন আমার এই যে কোনো একটা অ্যাডভেকশন প্রবলেমের ক্ষেত্রে তখন আমার সলিউশন, এটাতে যে স্পারিয়াস সলিউশন হচ্ছে ওটাতে আমার আনস্টেবল সলিউশন হবে। কেন সলিউশন আনস্টেবল হবে? একটা হিন্টস হচ্ছে, যেহেতু আমি ভেলোসিটি ডিরেকশন এদিকে, আমরা জানি কি যে এর একটা বাউন্ডারি কন্ডিশন লাগবে যেটা হচ্ছে আপ স্ট্রিম থেকে আসবে। বাট আমরা যখন ফরওয়ার্ড ডিফারেন্স স্কিম ইউজ করব এবং সেটা যেহেতু আমরা সেখানে যেহেতু CJ +1 এর ইনফরমেশন ইউজ করি, করে সেটা থেকে যেহেতু আমরা সলিউশন করতে যাই, তার মানে আসলে আমার বাউন্ডারি কন্ডিশনটা ইনকমপ্লিট থেকে যায়। যে কারণে ফরওয়ার্ড স্পেস ডিফারেন্স স্কিম দিয়ে যদি আমরা এই ইকুয়েশনকে সলভ করি, এটা আনকন্ডিশনালি আনস্টেবল। তার মানে এটা হচ্ছে আনকন্ডিশনালি আনস্টেবল। এবং নেক্সট হচ্ছে যখন আমরা ব্যাকওয়ার্ড ফাইনাইট ডিফারেন্স স্কিম ইউজ করব, তখন আমরা সলিউশন পাবো। সো এটা যদি আমার যে আমি যে বললাম যে ইনিশিয়াল যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, এবং আমরা জানি যে এটার অ্যানালিটিক্যাল সলিউশন হওয়া উচিত এরকম, কিন্তু আমরা এই ব্যাকওয়ার্ড স্কিমে সলিউশন পাবো এমন। সো ওয়ান ডাইমেনশনাল যেই ব্যাকওয়ার্ড স্কিম বা ওয়ান ডাইমেনশনাল না, ফার্স্ট অর্ডার যে ব্যাকওয়ার্ড স্কিম, এই স্কিম দিয়ে it will give you stable solution, বাট এই যে এই সলিউশনটাকে আমরা কি বলি? এই ধরনের সলিউশনের নেচারটা আমরা কোন ইয়াতে পাই, কোন প্রসেসে পাই অ্যানালিটিক্যাল সলিউশনের? Diffusion. ডিফিউশন। সো দিস ইজ হাইলি ডিফিউসিভ, আমরা সলিউশন পাই। তার মানে আমার পিক যদি হওয়া উচিত 1 অ্যানালিটিক্যালি, কিন্তু আমরা হয়তো পাই 0.5 বা আরো কম বা বেশি। এবং আমার শেপটা হওয়া উচিত এরকম, কিন্তু আমরা পাই হচ্ছে এরকম। এই যে ডিফিউশনটা আসলো, দিস ইজ নট ফিজিক্যাল ডিফিউশন। একটা হচ্ছে কি ফিজিক্যাল ডিফিউশন, যে আমার ফিজিক্যালি আসলে যদি আমার ইকুয়েশনটাই হয় যে ডাইসি বাই ডাইটি প্লাস ইউ ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু ডি ডাই স্কয়ার সি বাই ডাই এক্স স্কয়ার, এটা কি ইকুয়েশন? অ্যাডভেকশন ডিফিউশন ইকুয়েশন। তার মানে এখানে কি আছে? ফিজিক্যালি ডিফিউশন আছে আমার ইকুয়েশনের মধ্যে, বা ফিজিক্যাল প্রসেসের মধ্যে ডিফিউশন আছে। সো দিস ইজ কল্ড ফিজিক্যাল ডিফিউশন।
আর এইটাকে আমরা বলবো, কারণ আমরা এখন সলভ করলাম কোনটা আসলে, ইকুয়াল টু 0। এই ইকুয়েশন সলভ করলাম বাট সলিউশন পেলাম এরকম, তাহলে এখানে কোনো ফিজিক্যাল ডিফিউশন ছিল না। তার মানে এই যে ডিফিউশনটা পেলাম, এই ডিফিউশনটা বিকজ অফ নিউমেরিক্যাল এরর। তার মানে আমরা এটাকে নাম দিতে পারি নিউমেরিক্যাল ডিফিউশন। ওকে, সো numerical diffusion it's another challenge. Of course আমাদের এই স্পারিয়াস অসিলেশন, যেটা অসিলেশন একটা চ্যালেঞ্জ, কারণ অসিলেশন হওয়া মানে হচ্ছে আমি সলিউশনই পেলাম না। আবার যদি আনস্টেবল হয়ে যায় সেটাও এক ধরনের চ্যালেঞ্জ, যে আমার এই জিনিসটা আনস্টেবল হয়ে গেল, আমি তো কোনো সলিউশনই পেলাম না। আর থার্ড কেস, অ্যাটলিস্ট আমি কিছু সলিউশন পেলাম, বাট আমার সলিউশন হচ্ছে হয়তো হাইলি diffusive because of this numerical diffusion. এই প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেইন করব নেক্সট ক্লাসে, যে এবং অ্যানালাইসিস করে আমি দেখাবো যে কেন এই কেসগুলো হচ্ছে। বাট আপাতত আমরা সামনে আগাই। সো আমরা যে জিনিসগুলো দেখলাম, যে ফার্স্ট অর্ডার স্কিম, এটাকে আমরা ফার্স্ট অর্ডার স্কিমও বলি। হ্যাঁ, এই স্কিম হচ্ছে হাইলি ডিফিউসিভ। আর সেন্ট্রাল, এটা হচ্ছে গিয়ে আমার যেটা ব্যাকওয়ার্ড স্কিম। আর সেকেন্ড অর্ডার স্কিম কি ছিল? সেন্ট্রাল স্কিম। সেন্ট্রাল ডিফারেন্সটা ছিল হলো সেকেন্ড অর্ডার, কিন্তু সেকেন্ড অর্ডার স্কিম আবার এই ক্ষেত্রে আমরা দেখলাম যে স্পারিয়াস অসিলেশন প্রডিউস করে। তো কিছু হায়ার অর্ডার মেথড আছে। এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা কিছু এখন হায়ার অর্ডার স্কিম দেখব। আবার এটাকে আরেকটা বলা হয় যে শক ক্যাপচারিং স্কিম আমরা দেখব। তার আগে আমি আরেকটা বিষয় একটু এক্সপ্লেন করি, যেটা কিছুক্ষণ আগে সামিয়া বলার চেষ্টা করছিল। আমি যদি একটা নোড চ্যানেলে 1 2 3 4 5 করে করে তোমার n হচ্ছে ধরো লাস্ট নোড, সো এটা আমি j+1 আর এটা j-1 দিলাম। সো এটা হচ্ছে আমার n ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে n ইকুয়াল টু 1। আমরা কি করব? আমরা প্রথমে, আমি যদি ব্যাকওয়ার্ডের স্কিমটা লেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস বেটা cjn প্লাস বেটা cj-1 n। এই ছিল আমার মেবি ব্যাকওয়ার্ড স্কিমটা। তার মানে দেখো যে আমি cjn+1 ক্যালকুলেট করতে পারি কি হিসাব করে, cjn+1 ক্যালকুলেট করতে পারি বেসড অন cjn এবং cj-n। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে সব কি নোন না আননোন? রাইট হ্যান্ড সাইডের সব কি নোন না আননোন? বলো।
হ্যালো, উপরে এনটা দেখো না, এন দেখলে তো বুঝো যে রাইট হ্যান্ড সাইডে সব কি নোন না আননোন। যেহেতু এগুলো সব এন, তার মানে এগুলো কি সব নোন, আমাদের এগুলো জানা। তার মানে এন ইকুয়াল টু 0, এই লেভেলটা আমার কি সব জানা। তাহলে যখন তোমার রাইট হ্যান্ড সাইডে সব নোন হবে, তুমি শুধুমাত্র আননোন এই নোটটাকে ক্যালকুলেট করতে পারবা। এটাকে আমরা বলি আসলে এক্সপ্লিসিট স্কিম। কারণ এখানে আমার লেফট হ্যান্ড সাইডটা জাস্ট রাইট হ্যান্ড সাইড থেকে আমি ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি। তাহলে দেখো যে আমি যদি এই দুইটা নোট জানি, আমি কি ক্যালকুলেট করতে পারবো, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। পারবো? আমি যদি এই দুইটা ভ্যালু জানি তাহলে আমি এটা ক্যালকুলেট করতে পারবো। আমি যদি এই দুইটা জানি তাহলে আমি কি করতে পারবো, এটা ক্যালকুলেট করতে পারবো। আমি যদি এই দুইটা জানি তাহলে আমি কি করতে পারবো, এটা ক্যালকুলেট করতে পারবো। ইভেন আমি এই লাস্ট পয়েন্টটাও ক্যালকুলেট করতে পারবো, কারণ এইটা আর এই এর আগের দুইটা জানলে। তার মানে আমি এই লেভেলে সব ক্যালকুলেট করতে পারবো, রাইট? এখন যদি আমরা নেক্সট স্টেপে যাই, যে আমার এগুলো সব জানা, তাহলে আমি আবার আগের মতো এটা ক্যালকুলেট করতে পারবো, এটা ক্যালকুলেট করতে পারবো, এটা ক্যালকুলেট করতে পারবো, এটা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু এইটা ক্যালকুলেট করতে পারবো না। কেন? কারণ এইটা আমি জানি না। এটা ক্যালকুলেট করতে পারি নাই কেন? কারণ এইটা আমি জানি না। এটা তো আমার ডোমেনের বাইরে। আমার ডোমেন শুরু হয়েছে এখান থেকে, ডোমেন শেষ হয়েছে এখানে। তো 1 এর আগের ভ্যালু আমি কিন্তু জানি না, যে কারণে আমি এটা ক্যালকুলেট করতে পারি নাই। আবার এটা যেহেতু ক্যালকুলেট করতে পারি নাই, তার মানে আমি এটাও পারি নাই, এটাও পারি নাই। তাহলে এই ভ্যালুটা কোত্থেকে আসবে? এই ভ্যালুটা কোত্থেকে আসবে? এনি গেস? বাউন্ডারি কন্ডিশন স্যার। সো এই ভ্যালুটা আসবে আমার বাউন্ডারি কন্ডিশন থেকে। এটাই হলো বাউন্ডারি কন্ডিশন। তো তুমি যদি এই বাউন্ডারি কন্ডিশনটা না দাও, তাহলে কিন্তু তোমার এই পরেরটাও আমি ক্যালকুলেট করতে পারবো না। সো এই যখনই আমি বাউন্ডারি কন্ডিশনটা জেনে গেলাম, তখনই আমি আবার এই দুটো ইউজ করে কি করব, এটা ক্যালকুলেট করতে পারবো। স্টিল আমি এটা কি করব, এটা জানবো না। যেমন আমার x ইকুয়াল টু 0 তে ফর এভরি টাইম আমার কি করতে হবে, ভ্যালু কত সেটা দিয়ে দিতে হবে। তার মানে আমরা অ্যানালিটিক্যালি দেখলাম, আমার যে ইকুয়েশনটা ছিল যে ডাইসি বাই ডাইটি প্লাস ইউ ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু 0, আমরা দেখেছিলাম যে ডাইসি বাই ডাইটি যদি যে কোনো প্রবলেম সলভ করতে গেলে আমার ইনিশিয়াল কন্ডিশন লাগবে। এটা আমরা দিয়ে দিচ্ছি, কারণ ইনিশিয়াল কন্ডিশন যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি কোনো অবস্থাতেই নেক্সট টাইম স্টেপ সলিউশন বের করতে পারবো না। সো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সো দিস ইজ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তার মানে ইনিশিয়াল ভ্যালু যদি আমি না দেই, তাহলে আমি নেক্সট টাইম স্টেপ সলভ করতে পারবো না। তার মানে n ইকুয়াল টু 0, এইগুলো সব সময় আমার জানা লাগবেই। দেন যখন আমার ডাইসি বাই ডাই এক্স থাকবে, যখন আমার এক্স একটা ভেরিয়েবল থাকবে, তখনও আমরা দেখেছি যে এই ইকুয়েশনটাকে আমাদেরকে কি করতে হয়েছিল, দুইটা ইকুয়েশনে সলভ করতে করতে হয়েছিল। ইউ ইকুয়াল টু ডাই এক্স বাই ডাই টি, দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাকে ডিভাইড করতে হয়েছিল। তো তখন আমার সলভ করার জন্য দুইটা কন্ডিশন লাগছিল। তার মধ্যে একটা ছিল ইনিশিয়াল কন্ডিশন,
আরেকটা ছিল আমার বাউন্ডারি কন্ডিশন, যে এক্স ইকুয়াল টু জিরোতে সি জিরো অ্যান্ড টি কত সেটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। মানে এক্স ইকুয়াল টু জিরোতে কনসেন্ট্রেশনের ফাংশনটা আমাকে দিয়ে দিতে হবে, না হলে আমি সলভ করতে পারতাম না। সো যেটা অ্যানালিটিক্যাল সলিউশনের ট্রু, সেটা কিন্তু নিউমেরিক্যাল সলিউশনের ট্রু। এবং আমি দেখালাম যে নিউমেরিক্যাল সলিউশনের ক্ষেত্রে তুমি কিন্তু এই প্রবলেমটা ফেস করবা। তারপর এটা জানলে তুমি আবার এটা সলভ করতে পারবে, স্টিল এটা জানবে না, তার মানে তোমাকে সবসময় বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। এখন আসো, হোয়াট ইফ তুমি বাউন্ডারি কন্ডিশন দরকার এক্স ইকুয়াল টু জিরোতে, কিন্তু তুমি দিয়ে দিলে এক্স ইকুয়াল টু এল এ, বা তুমি ঠিকই দিয়েছো, কারণ তখন ভেলোসিটি ছিল এই ডিরেকশনে। এর মধ্যে হয়তো এটা একটা টাইডাল রিভার, সো 6 ঘন্টা পরে তোমার ফ্লো ডিরেকশন কোনো কারণে চেঞ্জ হয়ে গেল, অথবা রিভার যে একটা ব্রিজ বা ড্যামের মধ্যে পড়লো, তার মানে আমার ফ্লো ডিরেকশন কোনো কারণে ব্যাকওয়ার্ড হয়ে গেল। তো তুমি মডেল সিমুলেশন শুরু করলে এটা দিয়ে, এবং ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড স্কিম দিয়ে শুরু করলা, কিন্তু যেই ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, এখন কি ডিমান্ড করবে? তোমার বাউন্ডারি কন্ডিশন কোথায় দিতে হবে? x equal to a এলে এক্স ইকুয়াল টু এল এ, কিন্তু তুমি তো দিয়ে রাখছো এক্স ইকুয়াল টু জিরোতে। এখন আবার সে কি করবে? আগের মতো সে এটা সলভ করবে এই দুইটা নিয়ে, এটা সলভ করবে এই দুইটা নিয়ে, কিন্তু এটা কিন্তু সলভ করতে পারবে না। এটা যদি সলভ না করতে পারে, তাহলে এই মডেল কি সলিউশন দিবে? তখন কিন্তু মডেল ব্লো করবে। তো এই যে, তার মানে হচ্ছে শুধুমাত্র ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড স্কিম ইউজ করে আমি এই প্রবলেমটাকে বা এই স্কিমটাকে আমি আসলে হ্যান্ডেল করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এই শক ক্যাপচারিং স্কিম বা আদার স্কিম, যেটা আসলে এই যে ফিজিক্যাল যে ফ্লো ডিরেকশন চেঞ্জ হবে, এইটাকে যাতে সে হ্যান্ডেল করতে পারে। তার মানে আমাকে এমন একটা স্মার্ট স্কিম ইউজ করতে হবে, যে স্কিম বোথ বাউন্ডারি কন্ডিশন তুমি যেদিকেই দাও, দুই দিকেই তখন দাও, কিন্তু সে জে মাইনাস ওয়ান নোডও ইউজ করবে, আবার জে প্লাস ওয়ান নোডও ইউজ করবে। কিন্তু সেটা আবার এখন বলতে পারো যে স্যার সেন্ট্রাল ডিফারেন্স স্কিম তো ছিল, যেটা জে মাইনাস ওয়ান এবং জে প্লাস ওয়ান এই দুইটা নোড ইউজ করছিল, কিন্তু ওখানে কি হলো? সো ওটা আমি এক্সপ্লেন করব। কিন্তু শুধু সেন্ট্রাল ডিফারেন্স স্কিম ইউজ করে আমি আবার সলিউশন পাচ্ছিলাম না, কারণ আমার সলিউশনের মধ্যে তখন নিউমেরিক্যাল অসিলেশন প্রডিউস হচ্ছিল। এই যেটা নিউমেরিক্যাল অসিলেশন, একটা হচ্ছে ফিজিক্যাল অসিলেশন, তুমি একটা পুকুরে বা ইয়াতে একটা পাথর ড্রপ করলা, তোমার কিছুটা একটা পার্টিবেশন হলো, দ্যাটস ফিজিক্যাল অসিলেশন। সেই অসিলেশনটা কি আর থাকে? তুমি যখন পাথরের একটা ছুড়ো, একটা ছোট একটা ওয়েভ হলো, এই ওয়েভটা কি হয়? কিছু দূর যাওয়ার পরে কি হয়? মিলে মিশে যায় না? যায় মিশে যায় না? মিশে যায় স্যার। কেন মিশে যাচ্ছে? স্যার এনার্জিটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে এনার্জিটা ডিফিউজ হয়ে যাচ্ছে। তার মানে যে অসিলেশনটা হয়েছিল, সেটা আস্তে আস্তে ডিফিউজ হয়ে চলে যাচ্ছে। সেম জিনিসটা ট্রু নিউমেরিক্যাল অসিলেশনের ক্ষেত্রে। তোমার বিভিন্ন স্কিম নিউমেরিক্যাল অসিলেশন দিবে, কিন্তু সেই অসিলেশনটাকে আবার আমার কি করতে হবে? অসিলেশনটাকে যদি আমি ডিফিউজ না করি, তাহলে এই অসিলেশন কি হবে? আস্তে আস্তে গ্রো করতে থাকবে। তার মানে আসলে নিউমেরিক্যাল অসিলেশন হলে সেটাকে ডিফিউজ করার জন্য আমাকে আবার একটা নিউমেরিক্যাল ডিফিউশন দিতে হবে। যদি আমি না দেই, তাহলে আমরা শুধু অসিলেশনই দেখব, কোনো সলিউশন আর পাবো না। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে কিছু আমরা সেগুলোকে বলতে পারি যে
স্মার্ট স্কিম। আমি দুটো স্কিম আমি দেখাবো, একটা হচ্ছে লেক্স ওয়েনড্রফ, আর একটা হচ্ছে ম্যাককরম্যাক। এগুলোকে টু লেয়ার স্কিমও বলে, হায়ার অর্ডারের স্কিম বলে। যেহেতু এগুলো দেখবা যে এগুলো সেম ফার্স্ট অর্ডার স্কিম ইউজ করে কিন্তু ডাবল টাইম করা হয়, দুইবার করা হয়। এই কারণে এগুলো তোমার অ্যাকুরেসিও তোমার হায়ার থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম এগুলো তোমার নিউমেরিক্যাল ডিফিউশনও তোমার ইন্ট্রোডিউস করে, বাট স্টিল কম, ফার্স্ট অর্ডার থেকে অনেকটা কম। প্রথম স্কিমটা যেটা, সেটা হচ্ছে লেক্স ওয়েন্ড্রফ স্কিম। সো জে প্লাস ওয়ান, জে মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে n ইকুয়াল টু 0 and n প্লাস ওয়ান। আমরা এখানে যেটা করব, যে আমরা এখানে মিডলে আমরা একটা ডেল্টা টি, এই পুরাটা হচ্ছে আমরা মিডলে আমরা ডেল্টা টি বাই টু এবং ডেল্টা টি বাই টু একটা লেয়ার আমরা তৈরি করব। তার মানে এটা হচ্ছে n প্লাস হাফ। সো n ইকুয়াল টু 0, n প্লাস হাফ, আর এটা n প্লাস ওয়ান। সিমিলারলি আমরা এদিকেও আরেকটা লেয়ার তৈরি করব, সেটা হচ্ছে ডেল্টা এক্স বাই টু। তার মানে ডেল্টা এক্স বাই টু, ডেল্টা এক্স বাই টু, ডেল্টা এক্স বাই টু। তাহলে এটা হবে জে প্লাস হাফ, আর এটা হবে জে মাইনাস হাফ। তার মানে প্লাস হাফ মানে হচ্ছে 0 আর 1 এর মিডলে, আর মাইনাস হাফ মানে হচ্ছে 0 আর মাইনাস 1 এর মিডলে। আমাদের অবজেক্টিভ হচ্ছে সি জে এন প্লাস ওয়ান ক্যালকুলেট করা। এটা হচ্ছে সি জে এন, এটা হচ্ছে সি জে প্লাস ওয়ান এন, এটা হচ্ছে সি জে মাইনাস ওয়ান এন। তো লেক্স ওয়েন্ড্রফ কি করছে দেখো, সো হি স্মার্ট। সে বললো যে ঠিক আছে, আমি একবারে এই সি জে এন প্লাস ওয়ান না ক্যালকুলেট করে আমি যদি প্রথমে এটা ক্যালকুলেট করি, তারপরে এটা ক্যালকুলেট করি, তারপরে এই দুইটা, সো আমি যদি এই দুইটা ইউজ করে সি জে এন প্লাস হাফ বের করতে পারি, সি জে প্লাস হাফ এন প্লাস হাফ, তার মানে আমি কি করব, এই দুটো ইউজ করে আমি এটা ক্যালকুলেট করব, এই দুটো ইউজ করে আমি এটা বের করব, তারপরে এই দুটো ইউজ করে আমি ফাইনালি এইটা ক্যালকুলেট করব। এখন দেখো কিভাবে আমরা করি। সো আমাদের ইকুয়েশন হচ্ছে ডাই সি বাই ডাই টি প্লাস ইউ ডাই সি বাই ডাই এক্স ইকুয়াল টু 0। তো ফার্স্ট স্টেপে আমরা করব কি, এই দুটো ইউজ করে সেম ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করে আমরা এই দুটো ইউজ করব এবং ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করব। তাহলে আমি ডাইসি বাই ডাইটি কে আমি লিখি সি জে এন প্লাস হাফ মাইনাস, ওকে, এইটা মাইনাস এইটা, তাহলে সি জে দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, তাহলে আমি পাবো ফরওয়ার্ড ডিফারেন্স। তাহলে সি জে প্লাস হাফ
ডিভাইড বাই এন ডিভাইড বাই ডেল্টা টি, তাহলে এটা মাইনাস এইটা প্লাস ইউ। এই ক্ষেত্রে আমি বললাম যে লেটস ইউজ ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ওকে, তো প্রথমে আমি একবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করব, পরের বার আমি ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করব। সো আমি যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করি তাহলে কি হবে আমার এটার ক্ষেত্রে? বলো। সো এটার ক্ষেত্রে হলো সি জে মাইনাস ওয়ান এবং জে প্লাস ওয়ান এন মাইনাস সি জে এন ডিভাইড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বের করি যে হোয়াট ইজ সি জে প্লাস হাফ এন প্লাস হাফ ইকুয়াল টু কত? তাহলে হবে সি জে মাইনাস সি জে প্লাস হাফ and minus u delta t by delta x by 2 equal to cj plus 1 and minus cj n. ওকে, এখন আমরা বললাম যে এইটা কত, এই যে এটা সমান আমরা কত দিতে পারি, কত ধরতে পারি, জাস্ট দেখে কি মনে হয়? তো এটার ক্ষেত্রে আমরা কি কত ধরতে পারি যে এই দুইটার অ্যাভারেজ? আমরা কি করলাম যে এটা সমান আমরা ধরে নিলাম যে this one equal to half of cjn plus cj plus 1n। তার মানে আমার এইটা বের হয়ে গেল, এইটা মাইনাস ইউ ডেল্টা, এটা হবে ডেল্টা বাই 2, তাহলে ডেল্টা টি বাই 2 ডিভাইড বাই ডেল্টা এক্স ইন্টু সিজে প্লাস 1 মাইনাস সিজে। ক্লিয়ার? আমরা জাস্ট ফরওয়ার্ড ডিফারেন্স স্কিম ইউজ করলাম। এটা মাইনাস এইটা ডিভাইড বাই ডেল্টা টি বাই 2 প্লাস ইউ এর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা ইউজ করলাম যে এইটা মাইনাস এইটা ডিভাইড বাই ডেল্টা এক্স। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটা। এখন আমরা এটা মাথায় রাখো, সিমিলারলি আমরা বের করব এখন এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সিজে মাইনাস হাফ এন প্লাস হাফ মাইনাস সিজে, এটা হচ্ছে মাইনাস হাফ এন ডিভাইড বাই কি ডেল্টা টি বাই 2, এই যে এইটা প্লাস ইউ ডাইসি বাই ডাইএক্স এর ক্ষেত্রে আমি এখন কি ইউজ করব? আগের বার করলাম ফরওয়ার্ড ডিফারেন্স, এখন আমি কি করব? ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে সিজে এন মাইনাস সিজে মাইনাস 1 এন ডিভাইড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 0। এটা কি হলো, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড?
ডাইসি বাই ডাইএক্স, এটা তো আমরা এখনো বলতেছি ডাইসি বাই ডাইএক্স এট জে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করলাম কি ব্যাকওয়ার্ড Backward. ডিফারেন্স, আর আগেরটার ক্ষেত্রে ইউজ করলাম কি ফরওয়ার্ড ডিফারেন্স। তার মানে আমি ফার্স্ট স্টেপে আমরা একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড দুইটাই ইন্ট্রোডিউস করে দিলাম, যাতে করে আমার ফ্লো ডিরেকশন যদি একবার ইউ থেকে এদিকেও হয় আর একবার যদি এইটাও হয়, আমার কিন্তু ইকুয়েশনের মধ্যে একবার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড আমার জিনিসটা রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাই, cj মাইনাস হাফ n প্লাস হাফ ইকুয়াল টু cj মাইনাস হাফ n minus u delta t by 2 by delta x into cj minus 1 n। আগের মতো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, হাফ অফ CJ and this CJ one half. CJ প্লাস minus. cj মাইনাস 1 এর। তাহলে আমরা পেয়ে গেলাম এইটা এবং এইটা। ওকে, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি আমরা আবার এটাকে করছি, এখন কিন্তু আমরা বের করব cj n প্লাস 1 মাইনাস cj n ডিভাইড বাই ডেল্টা টি। তো এই যে আমরা যেটা বের করতে যাচ্ছি, তার মানে আমরা এইটা মাইনাস এইটা ডিভাইড বাই ডেল্টা টি করলাম, কারণ আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে cj n প্লাস 1 বের করা, প্লাস ইউ। এখন আমি ডাইসি বাই ডাইএক্স এটা করব সেন্ট্রাল ডিফারেন্স। এটা কি, এই যে যে পয়েন্টে যদি আমি এইটা মাইনাস এটা করি তাহলে এটা কি হবে, আমি সেন্টার পয়েন্টে যদি আপে এবং ডাউনেরটা নিয়ে আমি করি, দেখো ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে আমি এই জায়গার স্লোপ বের করতে যাচ্ছি বাট নিচ্ছি এই দুইটা, তাহলে এটা একটা ফার্স্ট অর্ডার। আবার এই দুইটার যদি করতে যাচ্ছি কিন্তু নিচ্ছি এই দুইটা, কিন্তু আমি যদি এই পয়েন্টের যে পয়েন্টের করতে যাচ্ছি কিন্তু আমি নিচ্ছি এই দুইটা, সো ইটস কাইন্ড অফ অ্যাভারেজিং অর সেন্ট্রাল ডিফারেন্সিং হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা নিচ্ছি cj প্লাস হাফ n প্লাস হাফ মাইনাস cj মাইনাস হাফ n প্লাস হাফ ডিভাইড বাই কত হবে, ডেল্টা এক্স বাই 2 না ডেল্টা এক্স, Delta x. ডেল্টা এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি cj n প্লাস 1 ইকুয়াল টু cj n মাইনাস u delta t by delta x times cj plus half n plus half minus cj minus half n plus half। এখন তুমি এখানে ওই যে আগের দুই স্টেপ থেকে cj প্লাস হাফ n প্লাস হাফ যে বের করেছিলা, এই দুইটা থেকে এইটা আর এই দুইটা থেকে যে এইটা, এইটা এখানে বসাও দিবা, তাহলে তুমি ফাইনালি পেয়ে যাবে কি cj n প্লাস 1 ইকুয়াল টু কত। সো এইটা তোমাদের হোমওয়ার্ক, নট অ্যাসাইনমেন্ট। এটা তোমরা সাবমিট করতে হবে না, বাট ইউ ডু এট ইউর হোম। তোমরা এখানে বসাবা, বসায়ে ফাইনালি কি পাবা, একটা ইকুয়েশন পাবা, এই যেটা হচ্ছে cj n প্লাস 1 ইকুয়াল টু
Cjn plus something of Cj minus n plus something of Cjn plus something of Cj plus n। তার মানে সবই হবে কি Cj either Cj plus 1, Cj and Cj minus 1 এর রেসপেক্টে। আমরা যদি এটাকে বাদ দেই এটা আর দরকার থাকবে না। তার মানে তুমি এমন একটা ইকুয়েশন পাবা যেটা ইউ ডেল্টা এক্স এরকম থাকতে পারে, যেখানে একটা টার্ম থাকবে ইউ ডেল্টা এক্স ইয়া, আবার টার্ম থাকবে ইউ টাইমস ডেল্টা টি বাই ডেল্টা এক্স স্কোয়ার সামথিং। তার মানে ডেল্টা টি এবং ডেল্টা এক্স এর হায়ার অর্ডার টার্ম এখানে তোমার থাকবে প্রত্যেকটার সাথে। এখন বলো যে এই স্কিমটা কি এক্সপ্লিসিট না ইমপ্লিসিট, বা এর রাইট হ্যান্ড সাইডে যা আছে সব কি নোন নাকি এর মধ্যে আননোনও কিছু আছে? কি মনে হয়? বা এখানে আননোন কয়টা? এই পুরো ইকুয়েশনটার মধ্যে আননোন আসলে কয়টা? এই পুরো ইকুয়েশনটার মধ্যে আমি যে ইয়ে করলাম আননোন কি? একটা, মাইনাস ওয়ান যেটা একটা সিঙ্গেল আননোন যে সি জে এন প্লাস ওয়ান, আর বাকি সব কি নোন। এই যে এন প্লাস হাফ দেখতেছো এটাও কি এই নোনের রেসপেক্টে, নোনের রেসপেক্টে। মানে একটা আননোন যখনই তোমার লেফট হ্যান্ড সাইডে সিঙ্গেল আননোন আর রাইট হ্যান্ড সাইডে অল নোন, সেটাকে আমরা কি বলি? এক্সপ্লিসিট স্কিম বলি। মনে থাকবে? তার মানে লেক্স ওয়েন্ড্রফ স্কিম এইটাও একটা এক্সপ্লিসিট স্কিম। আচ্ছা, এই পর্যায়ে 5 মিনিটস ব্রেক, তারপর আমরা আবার নেক্সট লেকচার শুরু করব। এখন আমরা আরো দুইটি স্কিম দেখব, দেখে আমরা আস্তে আস্তে আজকের লেকচার ক্লোজ করব। ম্যাককরম্যাক স্কিম। তো এটাও এক ধরনের টু লেয়ার স্কিম। এবং এই ক্ষেত্রেও যেটা বললাম যে যে আইডিয়াটা ইউজ করা হয়েছে যে একবার ফরওয়ার্ড ডিফারেন্স এবং আরেকবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তো আমরা এখানেও 2 স্টেপে আমরা কাজটা করব। সো ফার্স্ট স্টেপ, এটাকে বলা হয় প্রেডিক্টর স্টেপ। সো আমরা প্রেডিক্টর স্টেপে আমরা প্রথমে এই n+1 ইভালুয়েট করার আগে আমরা একটা ইমাজিনারি, আগেরটা যেরকম হাফ লেয়ার চিন্তা করেছিলাম, এখানে আর হাফ লেয়ার চিন্তা করা হবে না। এখানে ধরা হবে যে একটা ইমাজিনারি আরেকটা লেয়ার আছে যেটা হচ্ছে সি ধরো স্টার। তার মানে আমরা স্টার লেভেল একটা চিন্তা করছি, এবং পরবর্তীতে আমরা আরেকটা স্টার করব, সেটা হচ্ছে ডবল স্টার। সো আমরা সিঙ্গেল স্টার এবং ডবল স্টার এই দুইটা ইমাজিনারি, দুইটাই n+1 লেভেলেই। এবং ফাইনালি আমরা যখন সিঙ্গেল স্টার এবং ডবল স্টার কমপ্লিট করব, তারপরে আমরা n+1টা
এই দুটোর উপর বেস করে আমরা করব। সো প্রথমে আমরা যদি সি স্টার চিন্তা করি, আমরা ধরি যে সি যে ডাইসি বাই ডাইটি ধরি না, আমরা ডিসক্রিটাইজ করি যে সি যে স্টার, তার মানে এইটা হচ্ছে আমার স্টার আর একটা হচ্ছে ডাবল স্টার, মানে এটা স্টার লেভেল আর এটা ডাবল স্টার লেভেল, আর আগের মতোই আছে। এটা জে, তার মানে এটা সি জে এন, এটা সি জে প্লাস ওয়ান এন, এটা সি জে মাইনাস ওয়ান এন। সো এখানে আমরা প্রথমে সি জে স্টার ক্যালকুলেট করি, সি জে স্টার মাইনাস সি জে এন ডিভাইড বাই ডেল্টা টি, এটা হচ্ছে আমার ডাইসি বাই ডাইটি, প্লাস আমরা প্রথমে ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করি, তার মানে সি জে প্লাস ওয়ান মাইনাস সি জে এন ডিভাইড বাই ডেল্টা এক্স ইকুয়াল টু জিরো। তার মানে ডাইসি বাই ডাই এক্সটা আমি ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করলাম। তাহলে আমার সি জে স্টার কত হয়? সি জে এন মাইনাস ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স সি জে প্লাস ওয়ান এন মাইনাস সি জে মাইনাস এন। ওকে, এটা তো সিম্পল, আমরা জাস্ট ফরওয়ার্ড ডিফারেন্স স্কিম ইউজ করে সি জে স্টারটা ক্যালকুলেট করলাম। তো সিমিলারলি সি জে মাইনাস ওয়ান স্টার কত হবে এই ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করে? বলো কেউ একজন। জাস্ট জে কে তুমি জে মাইনাস ওয়ান দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে কি পাবা? এক করে কমায় দাও, তাহলে সি জে মাইনাস ওয়ান এন মাইনাস ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স সি জে মাইনাস এন। তার মানে আমি সি জে স্টার বের করলাম আর সি জে মাইনাস ওয়ান স্টার বের করলাম, বাট এই দুই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? ফরওয়ার্ড, যে এই তিনটা আর এই তিনটা ফরওয়ার্ড স্কিম ইউজ করে। ক্লিয়ার এইটুক? এখন আমরা সেকেন্ড স্টেপ করব। সেকেন্ড স্টেপে আমরা কি করব? সি জে ডবল স্টার বের করব মাইনাস সি জে মাইনাস এন ডিভাইড বাই ডেল্টা টি প্লাস ইউ ডেল্টা এক্স। কিন্তু এই ক্ষেত্রে আমি আর এই লেয়ারের গুলো ইউজ করব না, আমি ইউজ করব আমি যে ডিরাইভ করলাম এই দুইটা। তার মানে এইখানে আমার হবে সি জে স্টার মাইনাস সি জে মাইনাস ওয়ান স্টার ইকুয়াল টু জিরো। এইটা আমি কি ইউজ করলাম, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড স্যার। তাহলে এই ক্ষেত্রে আমি সি জে স্টার আর সি জে স্টার মাইনাস ওয়ান এর কি করলাম? আমি ব্যাকওয়ার্ড ইউজ করলাম। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা পাই সি জে ডাবল স্টার ইকুয়াল টু সি জে এন মাইনাস ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স ডিভাইড বাই সি জে স্টার মাইনাস সি জে মাইনাস ওয়ান স্টার। তাহলে আমরা এইখানে একটা পেয়ে গেলাম আর এইখানে আরেকটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ, এটাকে আমরা বলি কারেক্টর স্টেপ। আমরা প্রেডিক্টরে আমি ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করলাম, কারেক্টরে যে আমি সেটা আবার কারেক্ট করে ব্যাকওয়ার্ড ডিফারেন্স স্কিম ইউজ করলাম, করে আমি একবার সি জে স্টার পেলাম, আরেকবার পেলাম কি সি জে, দুইটাই কি জে লেভেলে, জেতেই আমি
দুটো ইয়া পেলাম জে এর। ফাইনালি Cj n plus 1 equal to half of Cj star plus Cj double star। তাহলে তুমি ওই আগের মতো তুমি Cj n plus 1 একটা পাবা সামথিং টাইমস Cj minus 1 n plus something Cj n plus something Cj plus 1 n। তার মানে এইগুলোতে তোমার এই u ডেল্টা টি বাই ডেল্টা এক্স টাইমস কোফিশিয়েন্ট থাকবে। তার মানে ইন টার্মস অফ বিটা বা গামা, সেটাকে আমরা গামা হিসাবে নাম দিতে পারি। তাহলে এটাও কি এক্সপ্লিসিট স্কিম না ইমপ্লিসিট স্কিম? explicit, কারণ এখানেও আমার রাইট হ্যান্ড সাইড সব কি নোন। এই একটা ইকুয়েশনে একটা মাত্র আননোন Cj n plus 1, আর বাকি সব হচ্ছে নোন। তাহলে এটাও হচ্ছে আমার একটা এক্সপ্লিসিট স্কিম। এক্সপ্লিসিট স্কিমের অ্যাডভান্টেজ কি? অ্যাটলিস্ট দেখে কি মনে হয় এক্সপ্লিসিট স্কিমের অ্যাডভান্টেজটা কি? যেহেতু রাইট হ্যান্ড সাইড সব নোন, তুমি জাস্ট এই ভ্যালুগুলো বসালেই কি পেয়ে যাচ্ছ? আননোনটা পেয়ে যাচ্ছ। তোমার কোডিং খুব সিম্পল, ম্যাটল্যাবে জাস্ট তুমি একটা এক্সপ্লিসিট স্কিম নরমালি লিখতে পারবা। তোমার কোনো সিস্টেম অফ ম্যাট্রিক্স দরকার নাই সলিউশন করার জন্য। আমরা যে শুরুতে দেখেছিলাম যে সিস্টেম অফ ম্যাট্রিক্স করে করে সলভ করা প্রয়োজন নেই। তার মানে একটা লাইনের কোডিং এক লাইনেই সলভ করা যাবে। তারপর তুমি এটা যদি বারবার রিপিট করো, তুমি যে একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত তুমি সলভ করে যাবে। সো এই যে দুইটা স্কিম দিলাম, লেক্স ওয়েনড্রপ এবং ম্যাককর্মিক স্কিম, এই দুটোর সুবিধা কি? যে এইটা এই যে শক ক্যাপচারিং যে কথাটা বললাম, যে কোনো কারণে যদি ফ্লো এদিকে যাচ্ছে, হঠাৎ করে তুমি ড্যাম গেট একটা ক্লোজ করে দাও, এখানে যেটা গেট ক্লোজ করে দাও, ফ্লো ডিরেকশন এদিকে হচ্ছে, তাহলে কি হবে? তোমার একটা রিভার ফ্লোয়িং, হ্যাঁ, হঠাৎ করে এখানে গেটটা ক্লোজ করে দিলা সাডেনলি, তাহলে কি হবে? ফ্লোটা রিভার্স করবে। তাহলে ফ্লোটা কি জাম্প করবে, একটা শক জেনারেট করবে, সেই শকটা কি করবে? ট্রাভেল করবে। সো ওই যে আগে স্কিমগুলো বললাম, ওই স্কিমগুলো এই ফিজিক্যাল শক নিতে পারতো না। অথবা তোমার একটা ড্যাম আছে, ড্যামের ওয়াটার আছে, এটা একটা ড্যাম আর এটা একটা রিভার, সাডেনলি তুমি গেটটা খুলে দিলা, তাহলে কি হবে? এই ওয়াটারটা কি হবে? ট্রাভেল করবে। সো এই যে ডিসকন্টিনিউয়াস গুলো যে ট্রাভেল করবে, এগুলো তোমার হ্যান্ডেল করা সব স্কিমের পক্ষে সম্ভব না। কিন্তু এই লেক্স ওয়েনড্রপ ম্যাককর্মিক এই স্কিমগুলো এই ধরনের ডিসকন্টিনিউয়াস বা শক জিনিসগুলোকে সলভ করতে পারে, হ্যান্ডেল করতে পারে। প্লাস ডিরেকশন, ফ্লো ডিরেকশন যদি চেঞ্জ হয় যে কোনো সময় যে কোনো কারণে, সেগুলো তারা হ্যান্ডেল করতে পারে। বাট টিপিক্যাল আদার স্কিম সবগুলো পারে না। এখন যেটা বললাম যে আমার Cj n plus 1 equal to something Cj minus 1 plus something Cj n plus something Cj plus n, এটা হলো আমার গভর্নিং ইকুয়েশন। আমি এটাকে নাম দিয়ে ধরি এ বি সি। তার মানে আমি Cj n plus 1 equal to a Cj minus n plus b Cj n plus c Cj plus 1, এরকম একটা ইকুয়েশন আসতেছে।
যেমন আমি এটাকে যদি কোড করতে যাই, যে একটা রিভারকে যদি আমি অনেকগুলো নোডে ভাগ করি, নোড 1 2 3 4 5 করে n পর্যন্ত, তার মানে আমি ধরবো যে cj n+1, যে ভ্যারিজ ফ্রম 1 টু n। তার মানে আমি প্রথমে ডিপেন্ডিং অন মাই স্কিম, যদি আমার এই ধরনের স্কিম হয় তাহলে আমি এইটা সলভ করতে পারবো না। আমি প্রথমে 2 3 4 5 এই প্রত্যেকটা সলভ করব n-1 পর্যন্ত। কারণ আমি n সলভ করতে গেলে আমার কি জানা লাগবে, এই স্কিমটাতে n সলভ করতে গেলে আমার কি জানা লাগবে, n+2 জানা লাগবে। আর এইটা সলভ করতে গেলে আমার জানা লাগবে 0, j-1, মানে আগেরটা 0, আমার জানা থাকবে না। ওকে, ধরলাম আমার বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, তার মানে আমার এটা জানা আছে, ধরলাম এটাও জানা আছে, তার মানে আমি পরের লাইনের সলিউশন পেয়ে গেলাম। একটা ইকুয়েশন দিয়ে আমি যদি ম্যাটল্যাবে কোড লিখি যে j1 বা j2 to n-1 ডু দিস, তাহলে আমি কি হয়ে গেল, এই সবগুলো একটা কোডে সলভ হয়ে হবে কি হবে না? তোমার ম্যাটল্যাবের একটা ফর লুপে, হ্যাঁ, তোমার একটা লুপে ফর লুপ j2 to n-1 এবং এই ইকুয়েশনটা আমি দিলাম। তার মানে আমার যদি এই ভ্যালুগুলো থাকে প্রত্যেকটা নোডের জন্য, এই ভ্যালুগুলো যদি আমার থাকে, cj যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরে একটা cj একটা রো ম্যাট্রিক্স, যার ভ্যালু আমার এই সবগুলো জানা, তার মানে আমার 1 to n সবগুলো ভ্যালু জানা, তাহলে কি তুমি এটা ক্যালকুলেট করতে পারবা? ইভেন এক্সেলও ক্যালকুলেট করতে পারবা, পারবা না? জি স্যার। পারবা। তাহলে তোমার এই একটা লুপ দিয়ে তোমার এই পুরো ইকুয়েশন দিয়ে এক লাইন সলভ হয়ে গেল। এখন যদি নেক্সট টাইম স্টেপেরটা করতে যাও তাহলে তোমার কি লাগবে? খালি বাইরে আরেকটা লুপ লাগবে, ফর লুপ n ইকুয়াল টু সে 1 টু তোমার যে ফাইনাল টাইম t। তার মানে একটা ইকুয়েশন দিয়ে শুধু দুইটা লুপ দিয়ে তোমার কি প্রতি টাইম স্টেপের সলিউশন তুমি পেয়ে যাচ্ছ। যখন তুমি এটা যে জেনে যাচ্ছ, এটা হয়ে যাবে তোমার কি ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এটা জেনে গেলে পরেরটা কি n+2 সলভ করতে পারবা, আবার এই যে 2 to n-1 এর জন্য। পারবা কি পারবা না? জি স্যার। আগেরটা থাকলে স্যার পরেরটা করা যাবে সম্ভব। হ্যাঁ, যেমন আগেরটা থাকলে পরেরটা করতে পারবা, আবার এটা থাকলে পরেরটা করতে পারবা, এবার থাকলে তুমি টাইম ওয়াইতে আগাইতে পারবা। তার মানে তোমার জে এর জন্য একটা লুপ লাগবে আর টাইমের জন্য আরেকটা লুপ লাগবে, জাস্ট দুইটা লুপ দিয়ে এক্সপ্লিসিট স্কিম ডান। তুমি যদি এই কাজটা এক্সেলে করো, তার মানে তোমার এক্সেলে তোমার কলাম গুলা হবে কি, কলাম মিন্স কি, জে, রাইট? জে 1 to n পর্যন্ত হবে কলাম, আর তোমার রো কি হয়ে যাবে, রো হলো n। তার মানে এটা যদি টাইম স্টেপ 0 হয়, এরপরে টাইম স্টেপ n+1 n+2 এই হবে সলিউশন। n+1 হবে আগের সবগুলোর সাথে করে রিলেশন। তুমি চাইলে এটা এক্সেলেও করতে পারবা। তো যারা একটু প্রোগ্রামিং এ উইক তারা আগে এক্সেলে করো, তারপর সেটাকে ম্যাটল্যাবে করো। আমি অ্যাসাইনমেন্ট 3 এর কথা বলতেছি। তো তোমার অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে, অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে যে একটা রিভারের আমি ইনিশিয়াল একটা
ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন দিয়েছি, যেটা 0 to 200 মিটার প্রবাবলি, আর চ্যানেলটা হচ্ছে 1 কিলোমিটার রেঞ্জে। সো এটা যদি ট্রাভেল করে, ইউ একটা দিয়ে দিয়েছি 1.5 প্লাস তোমার স্টুডেন্ট নাম্বারের সাথে ভ্যারি করে। তাহলে অ্যানালিটিক্যাল সলিউশন আমরা জানি কি, অ্যানালিটিক্যাল সলিউশন হবে এরকম। এবং আমরা জানি কি, যদি আমরা ফার্স্ট অর্ডার স্কিম সলিউশন নেই, তাহলে এটা হয়তো এরকম। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। আর আমরা যদি লেক্স-ওয়েনডর্ফ স্কিম ইউজ করি, তাহলে হয়তো আমরা সলিউশন দেখব, হ্যাঁ, এরকম। ইভেন অনেকটু টাইম স্টেপ পরেও দেখা যাবে যে এটা সলিউশন মোর অর লেস এরকম। তুমি আগে পরে হয়তো কিছু ছোট অসিলেশন দেখতে পারো, কিন্তু স্টিল ডিফিউশন এটার মতো হবে না। এখানে যদি তুমি 0.5 পাও, 1 আর 0.5 পাও, এখানে হয়তো পাবা 1 and 0.9 বা 95 এরকম। তার মানে এই স্কিমগুলো অ্যাকুরেট স্টিল এবং হাইলি ডিফিউসিভ না। কিন্তু ওই যে যেহেতু হায়ার অর্ডার, সেকেন্ড অর্ডার, যে কোনো সেকেন্ড অর্ডার স্কিম এই ডিসকন্টিনিউটি, যেখানে শার্প ডিসকন্টিনিউটি, সেখানে সে অসিলেশন দিবে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। আমরা এখন আরেকটা স্কিম দেখাবো, সেটা হচ্ছে বক্স ফাইনাইট ডিফারেন্স স্কিম। এতক্ষণ তোমরা এক্সপ্লিসিট স্কিম দেখলা, এখন তোমরা দেখবা ইমপ্লিসিট স্কিম একটা। বক্স ফাইনাইট ডিফারেন্স স্কিমটা কি? তো বক্স ফাইনাইট ডিফারেন্স স্কিম, যেটা আমরা এর আগে বলেছিলাম, ও করবে কি, প্রত্যেকটা অ্যাভারেজ ইউজ করবে। তার মানে সে ডেল্টা টি করবে এই দুইটার অ্যাভারেজ মাইনাস এই দুইটার অ্যাভারেজ, আর ডেল্টা এক্স করবে এই দুইটার অ্যাভারেজ মাইনাস এই দুইটার অ্যাভারেজ। আইডিয়া খুব সিম্পল। তার মানে আমি যদি ইকুয়েশনটা লিখি, ডাইসি বাই ডাইটি প্লাস ডাইসি বাই ডাই এক্স ইকুয়াল টু 0, এখানে সে ডাইসি বাই ডাইটি করবে হলো এটা মাইনাস এইটা। তার মানে হাফ অফ সিজে এন প্লাস 1 প্লাস সিজে প্লাস এন প্লাস 1 এইটা মাইনাস হাফ অফ সিজে এন and plus Cj plus n divided by delta t. এটা আমরা বসাবো ডাইসি বাই ডাইটি, আর ডাইসি বাই ডাই এক্স হলো এটা মাইনাস এটা। তার মানে এটা হচ্ছে কি, হাফ অফ Cj plus 1 n plus 1 plus Cj plus n এই দুইটার অ্যাভারেজ মাইনাস হাফ অফ Cj n plus 1 plus Cj n divided by delta x. So আমরা যদি এই দুটাকে এই ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি পাবো? হাফ হাফ চলে গেল, কারণ দুই সবখানেই কি হাফ কমন আছে।
হাফ হাফ চলে গেলে কি থাকতেছে, cjn প্লাস 1 প্লাস cj প্লাস n প্লাস 1 মাইনাস cjn মাইনাস cj প্লাস n plus u delta t by delta x times cj plus n plus 1 plus cj plus n minus cj n plus 1 minus cj n equal to 0. আমি এইটা বসাই দিলাম এখানে আর এইটা বসাই দিলাম এইখানে, দিয়ে হাফ হাফ সবখান থেকে সরাই দিলাম, তাহলে এটা হয়ে গেল এই জিনিসটা। আর ডেল্টা টিটা আমি এইখানে নিয়ে আসলাম, এটার নিচে যে ডেল্টা টি ছিল এটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স এটা রয়ে গেল, আর থাকলো এটা। আমরা যদি ইউ ডেল্টা টি বাই এটাকে যদি আমরা বলি বেটা, পুরাটাকে যদি আমরা বলি বেটা, তাহলে আমার ইকুয়েশনটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখি কি পাই। দেখো প্রথমে জে, দেখো জে কি কি আছে, এখানে একটা জে আছে, আর জে এন প্লাস 1 কোথায় আছে দেখো তো, এই যে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস বেটা সিজে এন প্লাস 1। এরপরে সিজে প্লাস এটা কোথায় কোথায় আছে, এই যে এখানে, তাহলে কি হচ্ছে 1 প্লাস বেটা সিজে প্লাস এন প্লাস 1। আর কোথায় আছে, এবার এটা কোথায় আছে দেখো, মাইনাস কমন নেই, কারণ আমি ওটা পরে ওই সাইডে পাঠাবো। মাইনাস কমন নিলে এটা কোথায় আছে, এখানে আছে, তাহলে হচ্ছে 1 প্লাস বেটা সিজে এন, এখানেও আমি মাইনাস কমন নেই, তাহলে এটা কোথায় আছে, এখানে, তাহলে 1 মাইনাস বেটা সিজে মাইনাস 1 এন ইকুয়াল টু 0। তো আমি যদি এটাকে একটু এদিকে নিয়ে আসি, ইকুয়াল টুটা, ইকুয়াল টু যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমার এই মাইনাস গুলো প্লাস হয়ে গেল। সরি, এটা এটা ইয়া হবে জে প্লাস 1, নট জে মাইনাস 1। এইখানে দেখো আগে যে এক্সপ্লিসিট স্কিম সলভ করতে যাচ্ছিলা, এক্সপ্লিসিট স্কিমের যেরকম তোমার শুধু একটা আননোন ছিল ইকুয়েশনের মধ্যে, এটাই আমার হচ্ছে বক্স স্কিম ইকুয়েশন। এখন এখানে কি তুমি এটা সলভ করতে পারতেছো, এই যে সিজে এন প্লাস 1? না স্যার। একবারে সলভ করতে পারছো রাইট হ্যান্ড সাইড থেকে? পারতেছো না, কারণ কি, এটা সলভ করার জন্য তোমাকে জানা লাগতেছে কি, পাশের নোটটা। এটা কি বুঝতেছো যে এটা তখনই সলভ করতে পারো যখন তুমি জে প্লাস 1 এন প্লাস 1 সলভ করবা। আবার জে প্লাস 1 এন প্লাস 1 যখন সলভ করতে যাবা তখন তোমার আবার কি জানা লাগবে, তখন আবার তোমাকে কি জানা লাগবে, জে প্লাস 2 এন প্লাস 1 জানা লাগবে, লাগবে। সিমিলারলি
তুমি যখন আবার এদিকে সলভ করতে যাবা, হ্যাঁ, তখন তোমার এটা জানা লাগবে। j+2 যখন সলভ করতে যাবা তখন তোমার j+3 জানা লাগবে। তার মানে কি, প্রত্যেক একটা আরেকটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। তার মানে তুমি ওই এক্সপ্লিসিট স্কিমের মতো সিঙ্গেল হ্যান্ডে একটা ইকুয়েশন দিয়ে তুমি কিন্তু এটা সলভ করতে পারবা না। এই জিনিসটা বুঝতে পারছো? এই জন্য এই স্কিমটাকে বলা হয়, এই ধরনের স্কিম যেখানে তুমি একবারে সলভ করতে পারবা না, এটাকে বলা হয় ইমপ্লিসিট স্কিম। এবং এটা কিন্তু আসছেই কারণ হচ্ছে তুমি কি এই আননোনকে তুমি তোমার ওই যে আগের যে পিওর রিঅ্যাকশন ইকুয়েশন, ওইখানে যেরকম আমরা আননোনকে কনসিডার করেছি এই এই ডিরাইভেশনের সময় বা স্কিমের সময়, এখানেও যেমন তুমি আননোনকে তোমার ডিসক্রিটাইজেশনের প্রসেসের মধ্যে ইনভলভ করেছো, সেই ডেফিনিশনও এটা একটা ইমপ্লিসিট স্কিম। আর আরেকটা ডেফিনিশন আমি দিচ্ছি, যে তুমি যদি জাস্ট সিঙ্গেল একটা আননোন থাকে, যে রাইট হ্যান্ড সাইড সব নোন আর একটা শুধুমাত্র আননোন, সেটা হচ্ছে মূলত আসলে এক্সপ্লিসিট স্কিমের ফর্মুলেশনে ওইটা অটোমেটিকলি আসবে, আর ইমপ্লিসিট স্কিমের ফর্মুলেশনে এই জিনিসটা অটোমেটিকলি আসবে। তার মানে এটা যদি সলভ করতে যাই, এখন আসলে আমরা ক্লোজ করছি। তার মানে আমি যদি একটা রিভার কে সিমুলেট করতে যাই নিউমেরিক্যালি, তার মানে আমি অনেকগুলো ডিসক্রিটাইজেশনে ভাগ করব, এবং সেই ইনিশিয়াল কন্ডিশনটা হবে আমার n = 0, এবং আমি x = 0 এবং x = l, এই ক্ষেত্রে আমরা বাউন্ডারি কন্ডিশন আমরা দিতে পারি। তার মানে এইগুলো আমি জানি বাউন্ডারি গুলো। এখন আমার দরকার n = n+1, n+2, n+3, এইগুলোর ভ্যালু কত। এই প্রত্যেকটা নোডেই, এই রিভারের প্রত্যেকটা নোডেই আমার ভ্যালুগুলো কত আমি বের করতে চাই। সো এক্সপ্লিসিট স্কিম হলে তো সিম্পল, আমি একটা ইকুয়েশন দিয়ে এটা সলভ করে ফেলতে পারছি। যদি ইমপ্লিসিট স্কিম হয় তাহলে এটার জেনারেল ফর্মুলেশন হবে এরকম, যখনই আমরা যে কোনো তিনটা নোড নিয়ে যখন কাজ করব, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা তিনটা নোড 1D ক্ষেত্রে তিনটা নোড নিয়ে কাজ করি, তখন ফর্মুলেশন হবে এরকম। যেখানে এ বি সি ডি ই এফ জি ভ্যারি করবে। একটা এক্সপ্লিসিট স্কিমে বলো, এক্সপ্লিসিট স্কিমের ক্ষেত্রে এ কত আর সি কত। এক্সপ্লিসিট স্কিমের ক্ষেত্রে শূন্য এ হবে আর স্যার। সি কত হবে? বাই ডিফল্ট 0 হবে। তার মানে কি, শুধু এইটা থাকবে আর এগুলো থাকবে, আর এই এই দুইটা কি থাকবে না? এটা কি বুঝো? এই যে আমি যে এত কিছু কথা বললাম, এর মধ্যে কি এই জিনিসটা বুঝতে পারছো, যে একটা এক্সপ্লিসিট স্কিমের ক্ষেত্রে এ আর সি কি হবে? 0 হবে। তার মানে সে সামনের নোড আর পেছনের নোডের n+1 লেভেলের সাথে ডিপেন্ডেন্ট হবে না। যা কিছু ডিপেন্ডেন্ট হবে সব কি হবে? রাইট হ্যান্ড সাইডের সাথে ডিপেন্ডেন্ট হবে। তাহলে তুমি একবারে সলভ করতে পারো।
এটা কি ক্লিয়ার? এইটুক সবাই এইটুক ক্লিয়ার কিনা? তাহলে আমি পরেরটায় যাব। তো এক্সপ্লিসিট নিয়ে কোনো কোশ্চেন নাই, এক্সপ্লিসিট ইজ ক্লিয়ার। কিন্তু যদি ইমপ্লিসিট হয়, আমরা দেখছি বক্স ফাইনাইট ডিফারেন্সে যে জে আর জে প্লাস ওয়ান এর ক্ষেত্রে ডিপেন্ড করে, এই দুইজনের উপর ডিপেন্ড করে। বাট এরকম স্কিম আসতে পারে যে জে মাইনাস ওয়ান এর এন প্লাস ওয়ান এর ক্ষেত্রে ডিপেন্ড করতে পারে। মোট কথা তিনটা নোড যদি হয়, এই তিনটা নোডেরই এ বি সি, তো ইমপ্লিসিটের ক্ষেত্রে এ বি সি নট ইকুয়াল টু 0 হবে, এবং ডি ই এফ এটাও নট ইকুয়াল টু 0 হবে। এখন তাহলে সলিউশন কিভাবে করব? সিম্পল। তুমি যখন সি জে 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 যে কোনো যদি এইটা ধরো বা জে এর জন্য ধরো, এই তিনটা ধরে তুমি একটা ইকুয়েশন পাবা, যে ইকুয়েশনটা হবে এরকম এ বি সি ডি এফ। এটা আমরা ধরি জে সমান 2, তাহলে আমরা কি পাবো? এ সি ওয়ান এন প্লাস ওয়ান প্লাস বি সি টু n plus 1 plus c c3 n plus 1 equal to d c1 n plus e c2 n plus f c3 n। এটা কি j সমান 2 এর জন্য পাবা। এরপর যদি j সমান 3 করো, কি পাবা? তোমার এ বি সি ডি এফ কিন্তু চেঞ্জ হবে না, তাহলে কি চেঞ্জ হবে? এটা বুঝতে পারছো? যে যখন 3 বসাই দিলাম, তার মানে বি এসে পড়লো 3 এর সাথে, আর এ এর সাথে চলে আসলো কি 2। যে যখন 3 বসাই দিলাম, সি এর সাথে চলে আসলো কি 4। তার মানে আমার নেক্সট নোডের জন্য এই দুইটা নোড ধরে আমি আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে এখানে একটা ইকুয়েশন পেলাম, এখানে আরেকটা ইকুয়েশন পেলাম, এরপরে আরেকটা ইকুয়েশন পাবো। যে যখন 4 হবে তখন কি হবে? এ সি 3 n plus 1 plus b c 4 n plus 1 plus c c 5 n plus 1। প্রতিবার কি এটা যদি যে নোড হয়, তার আগের নোড আর পরের নোড, আর কিছু আছে? তাহলে আমি কি করতে পারি? এটাকে যদি আমরা একটা C1 C2 কে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখি, এই সাইডে যদি আমি C1 C2 C3 নিয়ে আসি, তাহলে আমি দেখব প্রথমটা হচ্ছে এ বি সি আর বাকি সব 0, কারণ বাকি নোডের সাথে কি কোনো রিলেশন আছে? নাই। এরপরেরটা হবে এটা 0 এ বি সি আর বাকি সব 0। এরপর হবে এই দুইটা 0, এরপর হচ্ছে এ বি সি। তো সুন্দর একটা প্যাটার্ন তুমি পাবা। আমি যদি একটু বড় করে লিখি, তাহলে তুমি পাবা, ধরো আমার যদি C1 C2 C3 করে করে Cn-2 Cn-1 and Cn এরকম যদি হয়, আমি সুন্দর একটা প্যাটার্ন পাবো যে এ বি সি এই প্রথম তিনটা, আর বাকি সব নোডের সাথে যেহেতু কোনো রিলেশন নাই, তাহলে সব কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার যখন 3 এর ইকুয়েশনে যখন কাজ করতেছি, তখন এটা হয়ে যাবে এ বি সি, আর বাকি আগে পরে সব কি হয়ে যাবে?
0 হয়ে যাবে। এর পরেরটা কি হবে? 0 0 a b c 0 0 0 0 0 0 a b c 0 0। সিমিলারলি এগুলো হচ্ছে n+1। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে কি হবে? সেম d e f all 0 0 0 0 0 d e f all 0 0 0 0 0 d e f all 0 0 0 0 0 0 d e f। এই সাইডে হবে কি c1 c2 c3, হ্যাঁ, n-2 cn-1 cn, কিন্তু এগুলো কি n এর ভ্যালু। মানে এখানে আমি একটা n বাই n ম্যাট্রিক্স পাবো, এখানে একটা n বাই n ম্যাট্রিক্স পাবো। সো এটাকে আমরা বলতেছি কে ম্যাট্রিক্স। এই সাইডে হলো cn+1 এবং এই সাইডে আমি বলতেছি এটা s ম্যাট্রিক্স, এই সাইডে হচ্ছে cn। cn cjn+1 আর cj, যে যেখানে ভ্যারি করে, সো জে আর না লিখি, তার মানে হচ্ছে অল cn। এবং এখান থেকে আমরা তাহলে cn+1 কিভাবে পাবো? কে কে যদি আমি ইনভার্স করি, এস দ্বারা যদি গুণ করি এবং cn এর সাথে যদি গুণ করি, তাহলে আমি পেয়ে যাব সলিউশন। তার মানে আমার যদি ইমপ্লিসিট স্কিম হয়, তাহলে তোমাকে এই ধরনের সিস্টেমস অফ ম্যাট্রিক্স কি করতে হবে? সলভ করতে হবে। বুঝতে পারছো? লাস্ট আর জাস্ট তোমাদের 10 মিনিট সময় নিব। তো এখন যদি আমরা অ্যাডভেকশন এন্ড ডিফিউশন ইকুয়েশন যাই, ডাই সি বাই ডাই টি প্লাস ইউ ডাই সি বাই ডাই এক্স ইকুয়াল টু ডি ডাই স্কয়ার সি বাই ডাই এক্স স্কয়ার। এটার ক্ষেত্রে খুব সিম্পল, একই। তুমি ল্যাক্সওয়েন্ডে ফার্স্ট অর্ডার ম্যাককরম্যাক সবকিছু করতে পারো। আর যদি শুধু সিম্পল ফার্স্ট অর্ডার করো, তাহলে এটা হবে cjn+1 মাইনাস cjn ডিভাইড বাই ডেল্টা টি প্লাস, এটাকে যদি আমরা ব্যাকওয়ার্ড ইউজ করি, যেহেতু আমরা জানি যে সেন্ট্রাল ডিফারেন্স বা ফরওয়ার্ড ডিফারেন্স এই অ্যাডভেকশন টার্মের ক্ষেত্রে জন্য আমরা করব না, করলে সেটা ব্লো করতে পারে। তো cjn মাইনাস cj মাইনাস n ডিভাইড বাই ডেল্টা এক্স, আমরা জাস্ট ফার্স্ট অর্ডার স্কিম দেখাচ্ছি। আর সেকেন্ড অর্ডার ডিসক্রিটাইজেশন তোমরা জেনে রাখো, ডাই স্কয়ার সি বাই ডাই এক্স স্কয়ারের সেকেন্ড অর্ডার হচ্ছে এরকম cj+1 মাইনাস 2cjn প্লাস cj-1 ডিভাইড বাই ডেল্টা এক্স স্কয়ার। এটা হচ্ছে এইটার এই সেকেন্ড অর্ডার এইটার ডিসক্রিটাইজেশন, cj+1n মাইনাস 2cjn প্লাস cj-1n। সেকেন্ড অর্ডারের এই একটাই নর্মাল কমনলি ইউজড ডিসক্রিটাইজেশন। তো আমরা কিন্তু এতক্ষণ যা যা কথা বললাম এই বেশিরভাগই হচ্ছে এই ফার্স্ট অর্ডার ডিসক্রিটাইজেশনের বিভিন্ন টার্ম নিয়ে। সো এটা দিয়ে যদি তুমি এখন সিম্পল cjn+1 সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে তুমি পাবা cjn মাইনাস ইউ ডেল্টা টি বাই ডেল্টা এক্স cjn মাইনাস cj-n আর প্লাস ডি ডেল্টা টি বাই ডেল্টা এক্স স্কয়ার। এখানে তুমি আবার আরেকটা প্যারামিটার কিন্তু আমাদের চলে আসতেছে,
তো এটাকে আমরা বলি, আরেকটা নাম দেই যে এটা হচ্ছে আমার গামা আর এটা হচ্ছে আমার বেটা। সো আমি যদি এখন এখানে বেটা এবং গামা দিয়ে মাল্টিপ্লাই করি, ফাইনালি যেটা পাবো বেটা প্লাস গামা Cj minus n plus 1 minus beta minus 2 gamma Cjn plus gamma Cj plus 1 n। এটা হচ্ছে এই স্কিমের জন্য আমরা এটা পাবো। তার মানে আমার এটা হচ্ছে যে আগের ইয়াতে যদি এটা ডি বলি, এটা ই আর এটা হচ্ছে এফ, আর এ এখানে 0, বি এখানে 1 আর সি এখানে 0। দেখো অ্যাডভেকশন হোক, অ্যাডভেকশন ডিফিউশন হোক আর মাইনাস রিঅ্যাকশন ইকুয়েশন হোক, সবগুলোতে তুমি কি পাচ্ছ? আইদার কোনো না কোনো ভাবে এই এ বি সি ডি এই কোফিশিয়েন্টে পাবা। ইভেন এই ইকুয়েশন না হয়ে যদি সেডিমেন্ট ইকুয়েশন হোক, তোমার অন্য ইকুয়েশন হোক, ফাইনাইট এলিমেন্ট হোক, ফাইনাইট ভলিউম হোক, দিন শেষে তুমি আসলে কি পাবা বলো? এই 6টা নোডের কম্বিনেশন পাবা। এটাই নিউমেরিক্যাল মেথডের মানে বিউটি, যে তোমার জে প্লাস 1 আর জে মাইনাস 1 আর এদিকে হচ্ছে n প্লাস 1 আর n। দিন শেষে যখন 1 ডাইমেনশনাল মডেল হবে, তুমি অলওয়েজ পাবা এই 6টা নোড a cj প্লাস 1 n প্লাস 1 প্লাস b cj n প্লাস c cj মাইনাস 1 n প্লাস 1 n প্লাস 1। এই n প্লাস 1 এর এই তিনটা ইকুয়াল টু d cj মাইনাস 1 n প্লাস e cj n প্লাস f cj প্লাস 1। আর এই তিনটা, এই 6টা নোড দিয়েই যত নিউমেরিক্যাল স্কিম, শুধু এ বি সি ডি এফ ভ্যারি করবে। ওয়ান ডাইমেনশনাল মডেলের সুবিধা কি, যে আমি জানি যে জে মাইনাস 1 এর সাথে জে মাইনাস 2 কানেক্টেড আর জে প্লাস 1 এর সাথে কি জে প্লাস 2 কানেক্টেড। কিন্তু এটা যদি একটা 2 ডাইমেনশনাল মডেল হয়, এটা যদি জে হয়, জে প্লাস 1 হয় আর জে মাইনাস 1 হয়, আর এদিকে যদি আবার কে হয়, কে মাইনাস 1 কে প্লাস 1 হয়, তখন আবার সিমিলারলি এই এই কয়টা 9টা নোড দিয়ে তোমার হলো 2D ইকুয়েশন। এখানে হলো একটার সাথে দুইটা ইনফ্লুয়েন্স করে, তার মানে ইকুয়েশনটা পাও এরকম। আর 2D মডেলে কি হবে, তোমার একটা নোডকে ইনফ্লুয়েন্স করতে পারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এবং ওর নিজের 9টা নোড। তার মানে তুমি যখন একটা ইয়া করবা, 9টা জিনিস নন জিরো হবে আর বাকি সব হবে জিরো। কিন্তু দিন শেষে 1D মডেল বলো 2D মডেল বলো, সবখানেই তোমার এরকম একটা সিস্টেম ম্যাট্রিক্সে তোমার জিনিসটা চলে আসবে। আমরা যে স্টোরিটা শুরু করেছিলাম, যে আমাদের যদি একটা রিভারকে মডেল করতে যাই এবং একে যদি আমরা n নাম্বার অফ নোডে আমরা ডিভাইড করি এবং এর যদি আমরা গভর্নিং ইকুয়েশন আমরা জানি, সেই গভর্নিং ইকুয়েশন যে কোনো কিছু হতে পারে, পিওর অ্যাডভেকশন, পিওর রিঅ্যাকশন অথবা কম্বিনেশন, হোয়াটএভার যদি হয়, একে আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড অথবা ফাইনাইট ভলিউম মেথড, যে কোনো মেথডে
যদি আমরা ডিসক্রিটাইজ করি, it becomes এই ইকুয়েশন। আমরা প্রত্যেকটা নোডের জন্য আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। যদি আমরা প্রত্যেকটা নোডের জন্য আমরা ডিরাইভ করি, দিন শেষে আমরা একটা n বাই n ম্যাট্রিক্স পাই। একটা মনে রাখতে হবে, তুমি যে স্কিম ইউজ করো, তুমি কিন্তু যে 2 থেকে n-2 পর্যন্ত, n-1 পর্যন্ত যেতে পারবা। তুমি কিন্তু n-1 পর্যন্ত যেতে পারবা, এই n পারবা না আর 1 পারবা না। তার মানে ইকুয়েশন তুমি যাই করো, অলওয়েজ দুইটা ইকুয়েশন কম হবে। যদি এই ডিপেন্ডিং অন দ্য স্কিম, যদি এরকম ফরম্যাটে যাই, আমরা সবসময় কি করব, এই ম্যাট্রিক্সে দুইটা ইকুয়েশন কম হবে। সেই দুইটা ইকুয়েশন আমাকে আবার কি করতে হবে, যদি এটাকে n বাই n বানাইতে যাই, যেহেতু আমার যতগুলো আননোন ততগুলো আমার এখানে লাগবে। সো আমি যদি এখানে cn সংখ্যক কলাম ম্যাট্রিক্স থাকে, তাহলে এটাকে আমার n বাই n বানাতে হবে। তখন আমাকে দুইটা লাইন এডিশনাল ইকুয়েশন আমাকে দিতে হবে ফ্রম বাউন্ডারি কন্ডিশন। ওকে, বাউন্ডারি কন্ডিশন সেম এইখানেও আসবে, দুইটা কম বাউন্ডারি কন্ডিশন দিলে এই সিস্টেমটা কমপ্লিট হবে এবং তুমি CJ(n+1) সলভ করতে পারবা। ওকে, এখানেই আমরা শেষ করি, তারপরে আমরা আস্তে আস্তে আরো ডিসকাশন হবে। তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে, কারণ আজকে অনেক কিছু ম্যাটেরিয়াল আমি কভার করেছি, ডেফিনেটলি তোমাদের কোশ্চেন থাকবে। তবে অ্যাসাইনমেন্টটা যদি করো তাহলে হয়তো কিছু বুঝতে পারবো, অথবা আরো কোশ্চেন রেজ হবে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব।